আজ তোমাদের শোনাচ্ছি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের ফেলার রেলা। ছোটবেলায় দুর্গাপুজোর নবমীর দিন থেকে যে বিষণ্ণতা আমাদের ঘিরে থাকতো, তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে পল্লীর পুজো কমিটি ঠিক করেছিল যে লক্ষ্মী পুজোর পরের দিন ওই প্যান্ডেলেই আমরা থিয়েটার করব। এই বাড়তি খরচের জন্য পুজো কমিটি কিছু টাকা দেবে, আর বাকিটা খুব পরিচিতদের কাছ থেকে আলাদা করে চাঁদা তুলতে হবে। মহালয়ার দিন থেকে শুরু হবে রিহার্সাল, কিন্তু সকাল আর সন্ধ্যের সময় মন দিয়ে পুজোর চাঁদা তুলতেই হবে। সকলকে পাঠ বা চরিত্র দিতে হলে চাই অনেক চরিত্র থাকা নাটক। তাই ঠিক হলো আমরা শাহজাহান নাটক করব। ছোটরাই অভিনয় করবে। আমরা সকলেই খুশি হয়ে মন দিলাম চাঁদা তোলার দিকে। জোগাড় হয়ে গেল শাহজাহান নাটকের বই। দুখানা কেনা হলো, আর একখানা পল্লীরই একজন দিলেন, আর একখানা আনা হলো লাইব্রেরি থেকে। মোট 4খানা নাটকের বই। কিন্তু গোলমাল লাগলো চরিত্র নিয়ে। সবাই বড় চরিত্র করবে, এই নিয়ে পুজো কমিটি খুব অসুবিধার মধ্যে পড়ে গেল। তারা ঘোষণা করলো, আমরা যে পরিচালককে নিয়ে আসছি তিনি ঠিক করে দেবেন কে কোন চরিত্রে অভিনয় করবে। নাটকে অভিনয় করা আর চরিত্র ঠিক করে দেওয়ার ভাগ্যবিধাতা দুঃখদহন হালদার এলেন মহালয়ার আগের দিন সন্ধ্যাবেলায়। সোজা অফিস থেকে আসছেন বলে চার জলযোগ শেষ করে তিনি আমাদের, অর্থাৎ যারা অভিনয় করবে তার সামনে গিয়ে বসতে বললেন। শাহজাহান নাটকের বই হাতে নিয়ে তিনি বললেন, শাহজাহান করার ইচ্ছে যার যার আছে দাঁড়াও। 3 জন উঠে দাঁড়ালো। তাদের মধ্যে থেকে তিনি প্রথমেই ডাকলেন নটবরকে। নটবরের মধ্যে একটু মেয়েলি ভাব আছে। এঁকে বেঁকে পরিচালক মশাইয়ের সামনে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে এমন অঙ্গভঙ্গি করলো যে তিনি হেসে ফেলে বললেন, তুমি করবে শাহজাহান? মুখের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে সমস্ত শরীরটা দুলিয়ে নিয়ে বলল, ইয়েস স্যার। পরিচালক মশাই বললেন, বলো তো জাহানারা, আমাকে একবার দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস মা? নটবর আমাদের সবার দিকে তাকিয়ে দেখে নিয়ে বলল, জাহেনারা, আমাকে একবার দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস মা? বলেই ঠোঁট কামড়ে আবার কোমর দুলিয়ে পরিচালককে বলল, ঠিক মতো বলেছি তো কাকু? আর কিছু বলবো না বসে পড়বো কাকু? হাসতে হাসতে পরিচালক মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এবারে গিয়ে বসো। এই নাটকে অনেকগুলো মেয়ে চরিত্র তো আছে, তার মধ্যে একটা চরিত্রে অভিনয় করার সুযোগ তুমি পাবে। তারপর পরিচালক মশাই কার্বাইডে পাকা বিচ্ছু শিবুকে ডাকলেন। শিবু পরিচালক মশাইয়ের 2 পা আঁচড়ে প্রণাম করে নিয়ে একটু কায়দা করে পায়চারি করে ডায়লগটা বলতেই পরিচালক মশাই বললেন, তুমি কি আগে শাহজাহান চরিত্রে অভিনয় করেছিলে? শিবু তো খুব মেজাজের সঙ্গে আমাদের দেখে নিয়ে বলল, আগে আমি আমার কাকার অভিনয় দেখে শিখেছি। তোমার কাকা বুঝি অভিনয় করেন? হ্যাঁ, অহিন্দ্র চৌধুরী, ঠাকুরদাস মিত্র যারা একসময় শাহজাহান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন ভরিয়েছিলেন, তারাও কাকাকে বলেছিলেন, তোমার মতো শাহজাহান চরিত্রকে আমরা জীবন্ত করে তুলতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি শাহজাহান করবে। পরিচালক মশাই ওকে বসতে বলে এবারে বললেন, ঔরঙ্গজেব যারা যারা করবে তারা উঠে দাঁড়াও। প্রতিযোগী 5 জন।
কিন্তু বিন্টু ফুলঝুরি সঙ্গে নাটক পরিচালনা করে, তাই সে তাচ্ছিল্যভাবে বেশ কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো। প্রথমেই ডাকলেন ফেলাকে। ভীষণ মোটা, গায়ের রং কালো, দেহের চামড়া থলথলে আর বেটে। পেছনে হাত রেখে বুক ফুলিয়ে পরিচালকের সামনে দাঁড়িয়ে পড়ল ফেলা। ওকে ভালো করে দেখে নিয়ে উনি বললেন, বাবা, তোমার এই চেহারা নিয়ে তো ঔরঙ্গজেব হবে না। এই নাটকে তোমার একমাত্র চরিত্র হলো জীবন আলী। ছোট চরিত্র, কিন্তু করতে পারলে দারুণ হবে। উপস্থিত সকলেই ফেলার অবস্থা দেখে একটু হেসেও ফেলেছিল, কিন্তু বদমেজাজি আর গোয়ার ফেলার ভয়ে নিমেষেই সবাই চুপ হয়ে গেল। ফেলা গম্ভীর হয়ে গিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। আমরা সবাই বুঝে নিলাম ঝড় উঠবে। এই চরিত্র করার জন্যে পরিচালক মশাই বিল্টুকেই বেছে নিলেন। সমস্ত অভিনেতা বাছাই শেষ হলে মেয়ে চরিত্র মানে অভিনেত্রীও ঠিক হয়ে গেল। সেই সময় পল্লীর ছেলেরাই মেয়েদের চরিত্রে অভিনয় করত। ফেলা কিন্তু এদিন আর ফিরে আসেনি। ফেলা আমাদের পুজোর অ্যাসেট, মোটা টাকা চাঁদা দেয় আর তুলেও আনে। দুধের ব্যবসা, খুবই ধনী। পুজোর কদিন পায়েস করার জন্যে প্রচুর দুধ, সেই মতো চিনি, অন্যান্য মিষ্টি পাঠিয়ে দেয় পুজোর জন্যে। বিসর্জনের দিন বোমকালি তাসা পার্টি বাজাতে আসে। ফেলা এই দলের সম্পাদক, ওরই টাকায় তাসা পার্টির সমস্ত কিছু কেনা হয়েছে। ও ম্যারাকাস বাজায়, অর্থাৎ ছোট গদার মতো দেখতে। দুটো ম্যারাকাস হাতে নিয়ে উন্মাদের মতো লাফাতে লাফাতে যখন চিৎকার করে ওঠে, তখন ওর চেহারা দেখে আর বাজনা শুনে বাচ্চারা ভয়ে সিটিয়ে যায়। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা না বললে ফেলার পরিচয়টা প্রকৃতভাবে জানা যাবে না। ওদের বিয়ে হয় খুব ছোটবেলায়। ওর বিয়েতে আমরা বরযাত্রী। আমাদের সঙ্গে পল্লীর কয়েকজন বড়রাও গিয়েছিল। কন্যাপক্ষদেরও প্রচুর টাকা। আমাদের পল্লী থেকে খুবই কাছে মেয়েদের বাড়ি, এরাও খরচ করেছে বিস্তর। সেই সময় সানাই বাজিয়ে হিসেবে আলী হোসেন আর সাজ্জাদ হোসেনের খুব নাম। একটা বিরাট হলঘরের চারদিকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। সানাই বাজাবার জায়গা আর বর বসার জায়গা একই হলঘরে, তবে মাঝখানে ফুলের মালা, জড়ি, রাংতা এসব দিয়ে পাঁচিল ঘিরে দেওয়া হয়েছে। যাওয়া আসা করার জন্য অবশ্য একটা ফুলের গেটও করা হয়েছে। ফুল আর গোলাপ জলের গন্ধে এক অপূর্ব পরিবেশের মধ্যে আমরা বরের সামনে বসে আছি, গল্পগুজব করছি। বেশ মিষ্টি সুরে সানাই বাজছে, বাজাচ্ছেন সাজ্জাদ হোসেন সাহেব। সমস্ত অতিথিরাই ভিড় করেছে সানাইয়ের বাজাইয়ের দিকে। এরই মধ্যে ফেলার বড় শালা এসে বলল, গৌতম, সানাই কীরকম লাগছে? আগেই বলা উচিত ছিল যে ফেলার ভালো নাম গৌতম। ফেলা মাথা নেড়ে একটু মুচকি হেসে নিয়ে বলল, খুব ভালো। ওর শালা বলল, রাস্তায়ও ভিড় জমে গেছে সানাই শোনার জন্যে। ফেলাকে মানিয়েছেও ভালো। গরদের পাঞ্জাবি, কোচানো ধুতি, হীরের বোতাম, গলায় মোটা দড়ির মতো সোনার চেন, দুহাতের আঙুলে বিভিন্ন ধরনের আংটি, পায়ে আবার নাগরা জুতো। আমরা বেশ জমিয়ে গল্প করছি, এমন সময় বোমকালি তাসা পার্টির একটা ছেলে, এও বরযাত্রী, এসে বলল, গ্রো, সানাই শুনিয়ে মেয়ে বাড়ির লোকেরা খুব রেলা মারছে। এর একটা জবাব না দিলে আমরা কেলো হয়ে যাব যে। তার কথা শুনে গোয়ার বদমেজাজি ফেলা খেপে গিয়ে বলল, কি আমাদের ছোট করবে? এমন রেলা দেব যে তার ঠেলাই উল্টে পড়বে। যা যা, ক্লাবে খবর দিয়ে যন্ত্রগুলো নিয়ে আয়। ছেলেটা ছুটে চলে গেল। আমরা তো বিস্ময়ে হতবাক হয়ে ভাবলাম, একজন ভারত বিখ্যাত সানাই বাজিয়ে হঠাৎ তাসা বাজনা শুনে কি ভাববে?
হয়তো সানাই থামিয়ে দিয়ে চলে যাবে। তাছাড়া বিশিষ্ট অতিথিরাও হয়তো বিরক্ত হবে। কিছুক্ষণ বাদে দুখানা রিক্সা করে এসে গেল তাসা পার্টির সব কিছু। এই ক্লাবের যারা বরযাত্রী হয়ে এসেছিল সবাই বাড়ির বাইরে রাস্তায় চলে গেল। ফেলাও গলা থেকে মালা খুলে তাদের সঙ্গে গেল। আমরাও বসে না থেকে ওদের অনুসরণ করলাম। বেজে উঠল তাসা। ফেলার দুহাতে ম্যারাকাস, ঠিক যেন ছোট গদা। জমে উঠল তাসার বাজনা। ম্যারাকাস বাজাতে বাজাতে মাঝে মাঝে ফেলা চিৎকার করে উন্মাদের মতো নাচতে লাগলো। রাস্তায় ভিড় জমে গেছে, দাঁড়িয়ে পড়েছে গাড়ি। গরদের পাঞ্জাবি পরে ফেলা গলগল করে ঘামছে। বন্ধ হয়ে গেল সানাই। বড়দের মধ্যে একজন ইশারা করে আমাকে ডেকে নিয়ে বলল, এখানে না দাঁড়িয়ে সকলকে ডেকে নিয়ে চল, আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে কেটে পড়ি। ফেলার রেলায় তুমুল গন্ডগোল হতে পারে, শুনতে পাচ্ছিস না বাড়ির ভেতরে কীরকম গোলমাল হচ্ছে? সবাই মিলে ছাদে বসে খেতে খেতেই শুনতে পেলাম নিচে ভীষণ চেঁচামেচি চলছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিচে নেমে শুনতে পেলাম ফেলার বাবা বাজখাই গলায় চিৎকার করে ফেলাকে ধমকাচ্ছেন, আর ফেলাও চিৎকার করে বলছে, আমার সঙ্গে রেলা, এমন ঠেলা দিলাম যে সানাই বাজিয়ে ভয়ে পালিয়ে গেল। আমরা ওর সঙ্গে আর দেখা না করে চুপি চুপি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। যাই হোক, এবারে ফিরে যাই নাটকের প্রসঙ্গে। ঔরঙ্গজেবের চরিত্রটা না পেয়ে রেগে চলে যাওয়ার পর ওর সঙ্গে দেখা হলো পরের দিন সকালে। বললাম, কিরে কাল চলে এলি কেন? বেশ খিচিয়ে বলল, তোদের নাটকের নিকুচি করেছি। থিয়েটারের সময় এমন তাসা বাজাবো যে নাটক লটকে যাবে। বুঝলাম ওকে ঘাটিয়ে লাভ নেই। বললাম, কিরে চাঁদা তুলতে যাবি না? তোদের পুজোয় আর থাকবো না বলে চলে গেল। পুজো কমিটির বড়দের আমরা সে কথা জানালাম। সবাই চিন্তিত হয়ে পড়ল। ফেলা না থাকলে পুজো চালানো অসুবিধে হবে যে, এটা তো সবাই জানে। পরের দিন দেখা হতেই বলল, চল চল ফণিদার দোকানে চা খাই। বুঝলাম মনটা ভালো আছে। চা বিস্কুট খেয়ে ওকে বললাম, দেখ ফেলা, চেহারা অনুযায়ী তো চরিত্র করতে হবে। নাটকে আছে ঔরঙ্গজেব রোগা আর লম্বা ছিলেন, তাই পরিচালক মশাই তোকে এই চরিত্রটা দেয়নি। বেশ একটু রেগে বলল, যখন নাটক লেখা হয়েছিল তখন রোগা ছিল, তারপর ভালো খেয়ে দে লোকটা তো মোটাও হতে পারে, আর মোটা হলেই লোক বেটে হয়ে যায়। বললাম, লোকটা কে রে? ওই যে রে, যে রোলটা আমায় দিল না। বুঝলাম ঔরঙ্গজেব নামটা উচ্চারণ করার ক্ষমতা ওর নেই। যাই হোক, আমি চুপ করে গিয়ে আর কথা বললাম না। এরই মধ্যে একদিন পুজো কমিটির সম্পাদক বটুকদা বললেন, ফেলাকে এই রবিবার দুপুরে স্কুলে আসতে বলবি। আমি পরিচালক মশাইকেও আসতে বলবো। ওকে বলবি ঔরঙ্গজেবের চরিত্রটা ওই করবে। কিন্তু বটুকদা বললেন, প্ল্যান করে এমন ব্যবস্থা করেছি যে ও নিজেই বলবে। ঔরঙ্গজেব করা শক্ত শক্ত ডায়লগ উচ্চারণ করা ওর পক্ষে সম্ভব নয়, তাই ও আপনি ছেড়ে দেবে, আমাদের আর দোষ দিতে পারবে না, বুঝলি? হেসে বললাম, ঠিক আছে, ওকে আসতে বলবো। এই প্ল্যানটা আর কাউকে যেন বলিসনি, বুঝলি? রবিবার দিন ঠিক সময় বেশ আনন্দ করে ফেলা এসেছে। পরিচালক মশাই খুব খাতির করে ওকে বসিয়ে বললেন, ঔরঙ্গজেব করার জন্যে যাকে ঠিক করেছি আমার মনে হয় তার থেকে তুমি ভালো করবে। একটু চেপে রিহার্সাল দিলেই তুমি পারবে। আর চেহারার ব্যাপারটা
আমি ম্যানেজ করে নেব। খুব খুশি হয়ে ফেলা আমাকে বলল, একটু পরে ফণিদার দোকান থেকে চার কেক দিয়ে যেতে বলে আয়, যা যা। পরিচালক, বটুকদা, আমি আর পুজো কমিটির আর একজন ছাড়া ফেলার এই স্পেশাল রিহার্সালে আর কেউ হাজির নেই। বই খুলে পরিচালক মশাই বললেন, একটু পায়চারি করে নিয়ে বলো, একটা নদী পার হয়েছি, আর একটা নদী ভীষণ তরঙ্গ সংকুল, উদ্বেলিত, ঝড় উঠবে। বেশ গম্ভীর হয়ে দুবার পায়চারি করে ফেলা বলল, একটা নদী পার হয়েছি, আর একটা নদী ভীষণ তর তর। দূর, এই কথাটা বাদ দিন। পরিচালক হাসতে হাসতে বললেন, চেষ্টা করে বলো, তরঙ্গ। তর বলে আর উচ্চারণ করতে না পারার জন্যে পরিচালক বললেন, ঠিক আছে ঠিক আছে, কথাটা না হয় বাদ দিয়েই বলো, উদ্বেলিত, ঝড় উঠবে। ফেলা বলল, এটাও বাদ দিন। প্রথম দৃশ্যের এই কথাগুলো তো বাদ দিলে চলবে না বাবা, এটা সিরিয়াস সিন। তুমি চেষ্টা করে বলো। আর শোনো, নদী নয়, নদী, নদী বলবে। ফেলা আবার পায়চারি শুরু করে দিল, কিন্তু কিছু না বলে ঝপ করে বসে পড়ে বলল, আমি না এই কথাগুলো বলতে পারবো না। পরিচালক বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি বসেই বলো। মোহাম্মদ, তুমি কি অসুস্থ? ওটা না বলে আমি যদি বলি, তোমার কি শরীর খারাপ? না না, অসুস্থই বলতে হবে, নইলে ডায়লগ নষ্ট হয়ে যাবে। শরীরের শটা ঠিক করে বলো। ফেলা বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ওইসব উল্টো পাল্টা কথা আমি বলতে পারবো না। আরে একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তুমি এই চরিত্রটা করলে নাটকও জমে যাবে। বটুকদা বললেন, ফেলা, একটু চেষ্টা করলেই বলতে বলতেই হয়ে যাবে রে, এখনো অনেক দিন সময় আছে। তাছাড়া পরিচালক মশাই তোমায় যখন শিখিয়ে দেবেন তখন তোমার ভয়টা কিসের? ফেলা আর কিছুতেই রাজি হলো না। তাই দেখে পরিচালক বললেন, এত বড় একটা সুযোগ পেয়েও যদি হাতছাড়া করো তাহলে তো বলার কিছু নেই। যাই হোক, তুমি তাহলে জীবনালি করো, ছোট চরিত্র হলেও তুমি কিন্তু ভালো করবে। চা কেক খাবার পর ফেলার সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসার সময় দেখলাম বটুকদা হাসছেন, অর্থাৎ তার প্ল্যান কাজ হয়েছে। সেদিন আমি আর ওকে কিছু বললাম না। পরের দিন চাঁদা তোলার সময় আগের মতোই আমাদের সঙ্গে বেরিয়ে পড়ল। এরই মধ্যে একদিন বিকেলে চাঁদা তোলার পর বলল, চল চল, তোদের নাটক শুনতে যাব। ওকে দেখে সকলেই খুশি, কিন্তু পরিচালক মশাই ওকে পাত্তাই দিলেন না। ফেরার সময় বলল, পরিচালকটা তো আমায় কিছু বলতে বলল না, মনে হয় রেগে আছে, তাই না রে? আমি ম্যানেজ করে নিয়ে বললাম, তুই ঔরঙ্গজেব করবি না তো, তাই উনি ভারী দুঃখ পেয়েছেন রে।
ঠিক আছে, আমি জীবনালি তো করব। তা এই নাটকে তুই কিছু করছিস না? আমার দায়িত্ব অনেক বেশি। সে আবার কি? এই স্টেজের বাইরে দুপাশে আমি আর পরিচালক মশাই বই নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে যার যার চরিত্র সেই মতো কথাগুলো আমরা বলে যাব। কারণ বইয়ের কথাগুলো ঠিক মতো বলতে না পারলে বা ভুলে গেলে আমরাই তো সেটা বলে দেব। পরের দিন ফেলা পরিচালক মশাইকে বলল, আমি জীবনালি করব, তবে উল্টো পাল্টা কিছু বলতে পারবো না। পরিচালক মশাই হাসতে হাসতে বললেন, তুমি শুধু কয়েকটা কথা বলবে, কিন্তু তোমাকে একটু হা হা করে হাসতেও হবে। ঠিক আছে ঠিক আছে, আজ থেকেই শুরু করে দাও। জীবনালির সিন দিয়েই আজ রিহার্সাল করব। শোনো, জীবনালি হলো একজন ঘাতক। প্রচুর পুরস্কারের লোভে ঔরঙ্গজেবের নির্দেশে দারাকে বধ করবে। দারা হলো ঔরঙ্গজেবের ভাই আর শাহজাহানের ছেলে। দারা, নাদিরা আর দারার ছেলে সিপার একটা ঘরে বন্দি থাকবে। তুমি সেই ঘরে ঢুকে দাদাকে ধরে নিয়ে এসে বাইরে নিয়ে গিয়ে বধ করবে বা হত্যা করবে। দাদার আর্তনাদ শুনে নাদিরা সিপার চিৎকার করে কাঁদতে কাঁদতে যেদিক দিয়ে বেরোবে তার ঠিক উল্টো দিক দিয়ে তুমি ছুটে ঢুকে পড়বে স্টেজে। তোমার ডান হাতে থাকবে রক্তমাখা খাড়া, আর বাঁ হাতে থাকবে দাদার ছিন্ন মুন্ডু। তুমি সেই নকল মুন্ডু আর খাড়া এই দুটোকে ওপর দিকে তুলে দর্শকদের দিকে তাকিয়ে বলবে, প্রচুর পুরস্কার পাবো। আর হা 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 করে হাসতে থাকবে আর বলতে থাকবে, প্রচুর পুরস্কার পাবো, প্রচুর পুরস্কার পাবো। ওইভাবে হাসতে হাসতেই স্টেজ থেকে বেরিয়ে আসবে আর সঙ্গে সঙ্গে পর্দা নেমে যাবে। এটা নিশ্চয়ই তুমি করতে পারবে। নাদিরার চরিত্রে নটবর অভিনয় করছে। ও সব শুনে বলল, মোটকাটা আমার বরকে খুন করবে? কি নিষ্ঠুর ভাই। পুরোদমে নিয়মিত রিহার্সাল চলছে। ফেলা একটা নকল মুন্ডু আর খাড়া কোথা থেকে নিয়ে এসেছে। পরিচালকের নির্দেশ মতো রিহার্সালের সময় ওই দুটো ব্যবহার করে। হাসিটাও ঠিকভাবে আয়ত্তে এনে ডায়লগও ঠিক মতোই বলছে। তবে হিন্দি বইয়ের পৌরাণিক নাটকের দস্যুদের মতো হু 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 হা হা করে এমনভাবে হেসে উঠছে যে ঘরটা কেঁপে কেঁপে উঠছে। পরিচালক মশাই ওর হাসি শুনে আর অঙ্গভঙ্গি দেখে খুব খুশি। লক্ষ্মী পুজোর দুদিন আগে ফাইনাল রিহার্সাল। স্টেজও তৈরি হয়ে গেছে। সমস্ত অভিনেতা অভিনেত্রী আর বড়রাও হাজির। রিহার্সালের পর লুচি মাংস খাবারও ব্যবস্থা হয়েছে। বেশ কিছু ভুল ত্রুটি হলেও রিহার্সাল জমে উঠেছে। ফেলার সিন হাতে মুন্ডু আর খাড়া নিয়ে স্টেজে হাজির। পরিচালক বললেন, মুন্ডুটা তো বধ করার পর আনবে, যাও রেখে এসো। দাঁড়ার ডায়লগ, জীবনালি, আমি তোমাকে দুবার প্রাণদণ্ডের হাত থেকে বাঁচিয়েছি, আমাকে তুমি বধ করবে? ঘুমন্ত নাদিরা আর সিপারের দিকে তাকিয়ে দেখে নিয়ে জীবনালির ডায়লগ, আপনাকে বধ করলে যে প্রচুর পুরস্কার পাবো।
হাসতে হাসতে সেই সঙ্গে শরীর কাঁপানো। হঠাৎ ওর পেছন দিক থেকে এমন একটা আওয়াজ হলো যে পাশে দাঁড়িয়ে থাকা পরিচালক বললেন, যুদ্ধের আগেই কামান ফাটালে যে বাবা। লজ্জার ব্যাপারটা ওর নেই, আমাদের পাশে বসে প্রায় কামান ফাটায়। ওই আওয়াজে আর পরিচালক মশাইয়ের কথা শুনে সবাই হাসিতে গড়িয়ে পড়ল। আর ও এই ব্যাপারটাকে কোনো গুরুত্ব না দিয়ে বলল, আজ বাবার জন্মদিন, খাওয়াটা বেশি হয়ে গেছে বলে বেইরে গেছে। বলতে বলতে ফেলার হাসি আর থামছেই না। নটবর বলল, কি অসভ্য ছেলে ভাই, মুখ পোড়া মোটকাটার একটুও লজ্জা ঘেন্না নেই। রিহার্সাল শেষে আবার লুচি মাংস খেয়ে উঠে দাঁড়াতেই সবাই আবার হেসে উঠল। ফেলার চারদিকটা তাকিয়ে দেখে নিয়ে গম্ভীর হয়ে বলল, বেশি হাসলে আবার কিন্তু আমার কামান ফাটবে। আজ আমাদের অভিনয়। সন্ধ্যে থেকেই মাঠে লোকজন আসতে শুরু করেছে। প্রচুর ভিড় হবে বলে ভলেন্টিয়ারও রাখা হয়েছে বাইরে। ভেতরে মেকআপ শেষ হলেই পরিচালকের নির্দেশ মতো সবাই মেকআপ ঘরের বাইরে গিয়ে বসেছে। মেকআপ শেষ করে ফেলা আয়নাতে তার চেহারা দেখে হা 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 করে হেসে উঠতেই পরিচালক রেগে গিয়ে বললেন, হাসিটা স্টেজে গিয়ে করো। ঘড়িতে 7টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হলো অনুষ্ঠান। ঘোষণা হলো সমস্ত অভিনেতা অভিনেত্রীর, পরিচালক, অন্যান্যদের নাম। কমিটি থেকে আরও ঘোষণা হলো যে দর্শকদের বিচারে যে ভালো অভিনয় করেছে বলে ঠিক হবে তাকে পুজো কমিটির পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরস্কার অর্থাৎ 3টে পুরস্কার দেওয়া হবে। এবারে শুরু হবে আজকের নাটক শাহজাহান। প্রথম থেকেই জমে উঠেছে অভিনয়, প্রত্যেকেই চেষ্টা করছে ভালো করে অভিনয় করতে। এগিয়ে চলেছে একটার পর একটা সিন। দর্শকরা হাততালি দিচ্ছে, বাহবা জানাচ্ছে। আবার কেউ বা বলছে, একটু জোরে বলুন স্যার, শোনা যাচ্ছে না। পর্দা নেমে গেছে। এবারে দাঁড়া আর জীবন আলীর সিন। স্টেজের এক কোণে ছোট একটা ভাঙা ঘরের মধ্যে দাঁড়া, নাদিরা আর সিপার বন্দি। ঘরের মধ্যে সাদা একটা স্পটলাইট, তিনজনেরই রুক্ষ আর জরাজীর্ণ চেহারা। জীবন আলীর সমস্ত পোশাকটা কালো, মুখে হাতে পায়েও কালো রং, কপালে বড় লাল টিপ, চোখের নিচে ভ্রুর ওপরেও গাঢ় লাল রঙের লম্বা একটা দাগ। দু চোখের ওপরে আর নিচে কালো রঙের ওপরে এই লাল দাগটা ওর মুখটাকে আরও বিভৎস করে তুলেছে। দুটো ভ্রুর ওপরেই আবার বেশি একটু কালো রং লাগিয়ে ভ্রু দুটোকে মোটা করা হয়েছে। বাবরি চুল, দোকানে চাকার মতো বড় বড় রিং ঝুলছে। খালি পা। পোশাকটা একটু টাইট হওয়াতে ওর দেহের মাংসগুলো থলথল করে কাঁপছে, আর সেটা পরিষ্কার দেখাও যাচ্ছে। হাতে বিরাট খাড়া। এই বিভৎস চেহারায় ফেলাকে দেখে আমরা তো আটকে উঠেছিলাম। পর্দা উঠে গেছে। নাদিরা আর সিপার ঘুমোচ্ছে। সাদা স্পটলাইটটা দাঁড়ার মুখের উপর পড়েছে। দাঁড়া তাকিয়ে আছে সামনের দিকে। এই স্পটলাইটটা ছাড়া সমস্ত স্টেজটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে হঠাৎই বিভিন্ন রঙের আলো ছড়িয়ে পড়ল স্টেজে। জীবন আলীর প্রবেশ। ডান হাত দিয়ে খাড়াটাকে কাঁধের ওপর রেখে একেবারে স্টেজের মাঝখানে দাঁড়াতেই স্টেজের সামনে থেকে জ্বলে উঠল একটা স্পটলাইট, আর সেই আলোটা এসে পড়ল ওর মুখে। দর্শকদের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে দাঁড়ার ঘরের সামনে দাঁড়াতেই শুরু হলো দাঁড়ার ডায়লগ। নাদিরা আর সিপার ঘুম থেকে উঠে ওই বিভৎস চেহারা দেখে ভয়ে আঁতকে উঠল। দাঁড়া বলল, জীবন আলী, আমি তোমাকে দুবার প্রাণদণ্ডের আদেশ থেকে বাঁচিয়েছি, তুমি আমায় বধ করবে?
আপনাকে বধ করলে প্রচুর পুরস্কার পাবো। এদের সামনে আপনাকে বধ করতে চাই না। আপনাকে তো বাইরে যেতে হবে। নাদিরা আর সিপার কেঁদে উঠল। দাঁড়াকে ধরে নিয়ে জীবন আলীর প্রস্থান। একটু পরেই দাঁড়ার আর্তনাদ শুনে নাদিরা আর সিপার ছুটে বেরিয়ে যাবার পরই পেছনের উইংস দিয়ে জীবন আলীর প্রবেশ। এক হাতে দাঁড়ার ছিন্নমুন্ডু আর এক হাতে রক্তমাখা খাড়া নিয়ে শুরু হলো জীবন আলীর অট্টহাসি। প্রচুর পুরস্কার পাবো, প্রচুর পুরস্কার পাবো। ওর শরীরও সেই সঙ্গে কাঁপছে, আর ওর সারা দেহে মুখে লাল, বেগুনি, নীল এসব রং বেরঙের আলো ঘুরছে। মাঝে মাঝে স্টেজের সামনে থেকে সাদা স্পটলাইটের আলো ওর মুখে পড়ছে, আর জীবন আলী স্টেজ ছাপিয়ে একবার স্টেজের সামনে আবার পেছনে, কখনো দুধারে, বারবার এগিয়ে পেছিয়ে হেসেই চলেছে। কেবলই হাসছে আর চিৎকার করে বলছে, প্রচুর পুরস্কার পাবো, প্রচুর পুরস্কার পাবো। দর্শকদের হাততালিতে আর চিৎকারে চারদিক কেঁপে উঠছে, আর ও সমানে হেসেই চলেছে। প্রচুর পুরস্কার পাবো, প্রচুর পুরস্কার পাবো। একইভাবে পরিচালক ওকে দুবার ইশারা করে জানালেন সিন শেষ হয়ে গেছে, এবারে পর্দা নামবে। কে কার কথা শোনে, স্টেজ থেকে কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না। তাই দেখে পরিচালক পর্দা ফেলার নির্দেশ দেওয়ার আগেই দর্শকদের দিক থেকে দুটো সিটির সুই সুই করে আওয়াজ শুনেই জীবন আলী হাসতে হাসতে উইংসের দিকে এগিয়ে যেতেই পর্দা নেমে গেল। হাততালি আর থামে না। পরিচালক ওকে বললেন, বারবার তোমায় ইশারা করে চলে আসার জন্যে বলছি, তবুও তুমি আসছিলে না কেন? ফেলা বলল, যাকে তাসা পার্টির ছেলেরা বলেছিল যতক্ষণ না আমরা সিটি দিচ্ছি তুই স্টেজ থেকে বেরিয়ে যাবি না। যদি পর্দা নেমে যেত তাহলেও হাসতাম। থিয়েটার শেষে জানা গেল দর্শকদের বিচারে জীবন আলী পুরো কমিটির কাছ থেকে পাচ্ছে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ঔরঙ্গজেব, আর তৃতীয় পুরস্কার পাচ্ছে নাদিরা। এছাড়াও দর্শকদের কাছ থেকে আরও 3টে পুরস্কার পেল জীবন আলী অর্থাৎ ফেলা। সব শেষে পরিচালক মশাই বললেন, ফেলা, তোমার জন্য এই নাটকটা আরো জমে উঠেছিল। ফেলা ওনাকে প্রণাম করতেই পরিচালক ফেলাকে জড়িয়ে ধরে আদর করলেন।